অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এবং তাকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, এফআইআর যেটা হয়েছে, যতটুকু সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। কোন পার্টিকুলার বক্তৃতার প্রেক্ষিতে আমার জানা নেই। যদি কোনো বক্তৃতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উস্কানি খুঁজে পাওয়া যায়, যদি আইনের চোখে সেটা অপরাধ হয়, আইন নিশ্চয়ই বিচার করবে। কিন্তু আইন তো আমি যতটুকু জানি ভারতবর্ষের সকলের জন্য সমান অধিকার দেয়। ভারতবর্ষের সংবিধান ভারতের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, কাউকে বেশি কাউকে কম নয়। তাহলে যেই ভদ্রলোক, হতে পারেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এসে হুমকি দিলেন যে উল্টা করকে লটকাকে ঝুলায়েঙ্গে, যিনি এই হুমকি দিলেন যে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে, এবং কার্যত দেখা যাচ্ছে যে বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন দিয়ে সেই রাজনীতি শুরু হয়েছে। গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে মুগুর দিয়ে থেতলে খুন করে নর্দমায় ফেলে দিয়ে সেই রাজনীতি শুরু হয়েছে। সারা রাজ্যে তৃণমূলের হাতে গোনা পার্টি অফিস খুঁজে পাওয়া যাবে যেগুলো হয়তো আক্রান্ত হয়নি, সম্ভবত সব অফিসই আক্রান্ত হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেস ভবন যে সদর কার্যালয়, সেখানেও ভ্যান্ডালিজম হয়েছে। যারা বলেছিলেন ভয় আউট ভরসা ইন, বাংলার মানুষ দেখলো যে দেশের মুখ উজ্জ্বল করা, যারা নিজেদের জাতীয়তাবাদী বলেন, সেই জাতীয়তাবাদী পতাকা নিয়ে, ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে, হেপ্টাথেলনে যিনি দেশের হয়ে পদক জিতে এনেছিলেন, সেই সোনার মেয়ে স্বপ্না বর্মন রাজবংশী সম্প্রদায়ের মেয়ে, সেই রাজবংশী সম্প্রদায়ের মেয়ের বাড়ি আগুন দিয়ে গতকাল রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। অপরাধ, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন। তো এটা যারা বলেছিল ভরসা ইন ভয় আউট, কার্যক্ষেত্রে তাহলে ভয় ইন আর ভরসাটা আউট হয়ে গিয়েছে। একদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সংবাদ মাধ্যমের সামনে নিজেকে শোরুম হিসেবে প্রেজেন্ট করছেন, খুব সুন্দর সুন্দর, এমনি শ্রমিকদা ভালো কথা বলেন, আমি নিজেও শ্রমিকদার বক্তব্যের ফ্যান। কথায় কথায় শক্তি চট্টোপাধ্যায় কোট করেন, সুনীল গাঙ্গুলি কবিতা রেফার করেন। তো আমি জানি না শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতা রেফার করে স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগানোটা জাস্টিফাইড হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের একের পর এক পার্টি অফিস কার্যত তাণ্ডব করা জাস্টিফাইড হয়ে যায়, আমি জানি না। কিন্তু মুশকিলটা হচ্ছে শোকেস আর গোডাউনটা আলাদা হয়ে গিয়েছে। শোকেস হচ্ছে দেখানোর জন্য প্রোডাক্ট, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, আর গোডাউনটা হচ্ছে সেই মানুষগুলো যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই যে বিজেপি, তারা বলেন উইথ এ পার্টি উইথ এ ডিফারেন্স, তারা সেই জায়গায় একটা পদক্ষেপ নিয়েছেন যে তারা বলেছেন যে দল বেঁধে যারা 4 তারিখে দুপুর 12টার পরে বিজেপি হয়েছে তাদের জায়গা দেবেন না। এটা নিশ্চিতভাবে একটা সদর্থক বার্তা। কিন্তু এই যে পাড়ায় পাড়ায় লোকাল স্তরে যারা এই লুম্পেনরা চালনা করছে, তাদের মধ্যে আদি বিজেপি কর্মী হয়তো কম আছে, নব্য বিজেপি কর্মীর ভিড়টাই বেশি, এবং যাদেরকে সামনে রেখে এই অর্গানাইজড অ্যানার্কি তৈরি করা হচ্ছে, সে সামনে থাকা গুটি পায় মানুষ হয়তো পুরনো বিজেপির মণ্ডলের, কিন্তু অধিকাংশ কাজটা করছে এই 4 তারিখ দুপুরবেলার পরে বিজেপি হওয়া লোকজন। রাজ্য প্রশাসন যেহেতু ওনাদের হাতে, নিশ্চিতভাবে প্রশাসনের এক্ষেত্রে কঠোর পদক্ষেপ এই জন্যই করা উচিত, নইলে পরে বিজেপি আর নিজেকে এই দাবিটা অন্তত করতে পারবে না যে পার্টি উইথ আ ডিফারেন্স। তাহলে যেই অভিযোগ বিজেপি আমাদের বিরুদ্ধে তুলেছিল যে তৃণমূল কংগ্রেসের আমলে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, বা আমরা সিপিএম এর সময় বলেছি, তো বিজেপির সময়ও তো তার থেকে কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে যারা পরিবর্তন হয়ে ভালো হবে বলেছিলেন, যারা বলেছিলেন সোনার বঙ্গাল, তো সোনার বঙ্গাল কি এভাবে করা হবে? অপরদিকে আমরা ভোটের সময় যেমন কোনো অশান্তি দেখতে পাইনি, সিআরপিএফ এর বা কেন্দ্র বাহিনীর অনেক বেশি সুনাম হয়েছে, তাদের ডিপ্লয়েড হয়েছে, তার একটা সাকসেস, কিন্তু তার পরবর্তীকালে সেই কিন্তু সিআরপিএফ বা কেন্দ্র বাহিনী ছিল, তারপরেও আমরা দেখছি এরকম অবস্থা। এবং সিআরপিএফ এর মদতেই তো এই ঘটনাগুলো ঘটছে অধিকাংশ জায়গায়। সিআরপিএফ পাশে দাঁড়ানো অবস্থায় যদি এই ঘটনা ঘটে এবং সিআরপিএফ যদি সেখানে চুপ হয়ে থাকে, তাহলে হয় সিআরপিএফ কে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, আর নইলে সিআরপিএফ ইচ্ছাকৃতভাবে ইনঅ্যাক্টিভ রয়েছে। আমার এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের দর্শকদের সামনে বলা প্রয়োজন,
যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে, যদি তিনি অন্যায় কথা বলে থাকেন নিশ্চিতভাবে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। আইন সকলের জন্য সমান। কেউ যদি সংবিধানের অবমাননা করে তাকে তো সবার আগে জেলে যাওয়া উচিত। কাশীপুর বেলগাছিয়ার বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি প্রকাশ্যে যে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, পুলিশ থেকে নাকি খুঁজছে, কি দিলীপ মণ্ডল নাকি হুমকি দিয়েছেন। আর কাশীপুর বেলগাছিয়া তৃণমূলের বিধায়ক বলে তার বাড়িতে পুলিশ যাচ্ছে, আর কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি প্রকাশ্যে বলছেন যে আমি 5 বছর কোনো মুসলমানকে একটা সই পর্যন্ত দেব না, কোনো মুসলমানকে আমি পরিষেবা দেব না। সরাসরি সংবিধানের বিরোধী কথা বলেছেন। তাহলে সংবিধান অবমাননার দায় তার বিরুদ্ধে কেন পুলিশ সুমোটো কগনিজেন্স নেবে না? তাহলে আপনি কিসের পার্টি উইথ দ্য ডিফারেন্স? আপনার দলের নেতা যদি দুষ্কর্ম করেন তার বেলা পুলিশ চুপ থাকবে, আর তৃণমূলের কোনো নেতা যদি ভুল কথা বলে থাকেন তার জন্য তাকে নিশ্চিতভাবে আইনি কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। কিন্তু বিজেপির নেতা বললে তিনি 7 খুন মাফ হয়ে যাবেন। তাহলে আপনি কি পরিবর্তনটা এনেছেন? আজকে প্রকাশ্যে রিতেশ তিওয়ারি বলছেন যে আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি 5 বছর কোনো মুসলমান সই চাইতে এলেও সই দেব। এটা বলতে পারে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি? শপথ গ্রহণের পর শপথ গ্রহণের বিধায়ক হিসেবে তিনি সার্টিফিকেট পেয়ে গেছেন, মানুষের ভোটেই তিনি জিতেছেন। তাহলে মানুষের ভোটে যেতে একটা বিধায়ক কখন এটা করতে পারে যে আমি ওকে সার্টিফিকেট দেব না? এই রাজনীতিটা সারা ভারতবর্ষ জুড়ে কায়েম করেছে বিজেপি। বিজেপির যতজন এমপি টিকিট কন্টেস্ট করেছিল, 240টা তো এমপি, সেটা ছেড়েই দিন, সেটাও হতো না যদি না ভোটে ম্যানিপুলেশন করতো, ক্ষমতাই আসতে পারতো না। এবার যাই হোক এসছে জোড়াতাপ্পি দিয়ে। এরা যেটা করতে চাইছে, সারা ভারতবর্ষের বুকে সংখ্যালঘু শব্দ বলে কোনো শব্দ থাকবে না। একজন মুসলমান বিধায়ক এই সাংসদ পদে কন্টেস্ট করেননি বিজেপি। এই যে পশ্চিমবাংলার নির্বাচন হলো, একজন সংখ্যালঘু মানুষকেও তারা প্রার্থী করে। স্বাভাবিকভাবেই বিজেপি তো এই পোলারাইজ ন্যারেটিভটাই করতে চেয়েছে। বাংলার মানুষ সেই ন্যারেটিভেই সায় দিয়েছেন। এবার বাংলার মানুষ যে মাটি থেকে ঠাকুর শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যে মাটি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, যে মাটি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা মানুষকে বার্তা দিয়ে গিয়েছেন যুগে যুগে, যে মাটি নবজাগরণের মাটি, সেই মাটি কি এই রাজনীতিকে এন্ডোর্স করবে? এর উত্তর কিন্তু বাংলার 10.5 কোটি মানুষকেই দিতে হবে। আপনি যেই বক্তব্যটা করলেন সংখ্যালঘু বিরোধী, ইতিমধ্যে আজান দেওয়া নিয়ে একটা মন্তব্য এসেছে যে মাইকে আজান দেওয়া যাবে না, অ্যাপ সিস্টেম, কোন এক জনৈক বিধায়ক তিনি বলছেন অ্যাপ সিস্টেম করা হবে এবং তার মাধ্যমে মানুষ জেনে যাবে। অপরদিকে আমরা বুলডোজার ইতিমধ্যে চলতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? না, হাইকোর্ট কিন্তু এই বুলডোজার কালচারকে ইতিমধ্যেই রেস্ট্রিক্ট করার জন্য বলেছে। আজান দেওয়ার বিষয়টা দেখুন, যদি কারুর আজানে অসুবিধা হয় নিশ্চিতভাবে তাহলে একটা জিনিস মেনটেন করতে হবে। শুধু তাই নয়, বলেছেন যে রাস্তায় নামাজ, যেটা বিশেষ করে রোজ তো রাস্তায় কেউ নামাজ পড়ে না, নামাজ সাধারণত মসজিদেই পড়ে, কিন্তু যেহেতু ঈদের দিন বা বিশেষ দিনে যেখানে প্রচুর মানুষ একত্রিত হন, রেড রোডের নামাজ বিখ্যাত, সেখানে ঈদের দিন হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা নামাজ আদা করেন। 1 মাস ধরে কৃচ্ছ সাধন করে রমজান মাস পালন করার পর তারা নামাজ আদা করেন। সেটাই যদি বারণ হয় যে রাস্তা ব্লকেজ হচ্ছে, ধরুন আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, আমরা যখন দুর্গাপুজো করি তখনও তো রাস্তা ব্লকেজ হয়। কলকাতার অধিকাংশ প্রাইম রাস্তা ব্লক করে দুর্গাপুজোর প্যান্ডেল হয় এবং আমরা খুব আনন্দ, এবং আমার সংখ্যালঘু ভাইয়েরাও আমাদের সাথে আনন্দে সামিল হন। আমরা যদি দুর্গাপুজোর সময় রাস্তা ব্লক করে পুজো করি, দুর্গাপুজো এখন মোটামুটি 10 দিন 12 দিনের উৎসব হয়েছে, তার অন্তত 15 দিন আগে থেকে মণ্ডপের কাজ শুরু হয় এবং বিসর্জন হওয়ার পরে আরো 5-7 দিন, মানে প্রায় 1 মাসের একটা স্প্যানে গুরুত্বপূর্ণ বহু রাস্তা কলকাতা শহরে বন্ধ থাকে শুধু দুর্গাপুজোয়। তারপর কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো এখন অনেক হয়েছে, সরস্বতী পুজোর সময় বড় রাস্তা হয়তো বন্ধ হয় না, কিন্তু ছোট রাস্তা ও গলিতে প্রচুর সরস্বতী পুজো হয়। তার নিয়ম তো সকলের জন্য হওয়া উচিত। যদি আজকে সংস্কার উদ্দেশ্য হয় যে ঠিক রাস্তা বন্ধ, একদিন 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকলে যদি খুব অসুবিধা হয় রেড রোডের নামাজে, তাহলে যদি 1 মাসের কাছাকাছি বিভিন্ন ব্যস্ততম রাস্তা একটা অংশ যদি পুরো বন্ধ হয়ে থাকে, তাহলে তো মানুষের অসুবিধেই হয়। এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা আসলে আরএসএস এর দীর্ঘদিনের লালিত এজেন্ডা, যে এক দেশ, এক ভাষা, এক নিশান,
এক ধর্ম থাকবে। বহুত্ববাদ অর্থাৎ সংবিধান যে শিক্ষা আমাদের দেয়, সেই সাংবিধানিক শিক্ষাটাকে আস্তে আস্তে বদলে ফেলতে হবে, যে হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান উইল বি অনলি ফর হিন্দুস, এই বীজ মন্ত্রকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা ভারতবর্ষের একাধিক রাজ্যে ইতিপূর্বে হয়েছে। পশ্চিমবঙ্গ আগামী দিন সেই পথে চলবে কিনা সেই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ নিয়েছেন প্রাথমিকভাবে। এবার তার কনসিকোয়েন্সেসে, যেহেতু বাংলার মাটি চিরকাল একটা প্রতিবাদী সত্তার মাটি, বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষের রাজনৈতিক প্রাজ্ঞতার প্রতি আমরা এখনো মনে করি, যারা এখনো এই আকালো যারা স্বপ্ন দেখি যে ভারতবর্ষ একটা ইনক্লুসিভনেসের প্রতীক, ভারতবর্ষ বহুত্ববাদের প্রতীক, ভারতবর্ষের তার মূল বীজ মন্ত্র হচ্ছে তার স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, আমরা এখনো হাল ছাড়তে রাজি নই। অপরদিকে অভয়ার ফাইল আবার ওপেন করা হয়েছে এবং তৎকালীন 3 আইপিএস কে ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং অভয়ার মা যে এখন বর্তমানে বিধায়িকা, সে মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন না জেল হবে ততদিন আমার অভয়া বিচার পাবে না, এমন একটা মন্তব্য। কি বলবো? প্রথম কথা, তাহলে সবার আগে ওনার উচিত নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা, কারণ অভয়াকাণ্ডের তদন্ত তো ফাইনালি সিবিআই করেছে। সিবিআই ফাইনাল চার্জশিট জমা দিয়েছে শিয়ালদা কোর্টে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নিজে মনিটর করেছে পুরো বিচার প্রক্রিয়া। আর আজকালকার দিনে ডিজিটাল ফুটপ্রিন্টের যুগে, বায়োমেট্রিক ডিএনএ স্যাম্পেল ম্যাচিংয়ের যুগে, আজকালকার দিনে কোনো ঘটনাকেই চেপে রাখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সিবিআই তদন্তে কোনো লুপহোলস থেকে থাকে, তাহলে সেই লুপহোলসগুলো ক্রিয়েট করলো কে? তাহলে সিবিআই সেই আধিকারিক কার নির্দেশে ওটা ক্রিয়েট করেছিল? সিবিআই তো আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কথায় চলেনি। সিবিআই তো চলেছে প্রধানমন্ত্রীর দপ্তরের ইনস্ট্রাকশন অনুযায়ী, ইডি চলে ফাইন্যান্স মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী। তো সিবিআই এর মাথায় যদি কেউ রেসপন্সিবল হয়ে থাকে, তাহলে তো সেটা প্রধানমন্ত্রী স্বয়ং রেসপন্সিবল। ওনার তো সবার আগে উচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা। আর এই অভয়ার মা বলছেন, দেখুন, ওনার সন্তান হারার যন্ত্রণা নিশ্চিতভাবে আছে, উনি শোক সামলানোর শক্তি পান, আমরাও চাই। কিন্তু মাথায় রাখতে হবে, যখন অমিত শাহর সাথে উনি সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন, তখন কিন্তু অমিত শাহ তাকে 5 মিনিটের জন্য সময় দেন। যদি সিবিআই তদন্তে কোনো লুপহোলস থেকে থাকে, যদি কোনো রকমের অস্বচ্ছতা থেকে থাকে, তার রেসপন্সিবিলিটিটা কে নেন? সিবিআই এর মাথায় যারা ছিলেন তাদেরকেই নিতে হবে। তাহলে ধরতে হবে যে লার্জার কনস্পিরেসিতে তাহলে কি কোথাও প্রধানমন্ত্রীর দপ্তরে জড়িত? যদি অভয়াকাণ্ডের তদন্ত সিবিআই সঠিকভাবে নাই করে থাকে, সিবিআইকে তো আর তৎকালীন রাজ্য সরকার পরিচালিত করতে পারেনি, সেটা তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল। তাহলে কি উনি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগও দাবি করবেন, বা তাদেরকেও জেলে ঢোকানোর কথা বলবেন? কারণ তারাও তাহলে তার ভার্সন অনুযায়ী এই তদন্তকে প্রভাবিত করেছিল যাতে ওনার নামে বিচার না পায়।